সরকারি কর্মকর্তা যদি অফিসে অবস্থান করতে পারে তাহলে চিঠি কেন রিসিভ করবে? আজকে সকালে পুনরায় সকাল 9টায় ওনাদেরকে অর্ডারের কপি পাঠানো হয়। তারপরে মহামান্য আদালত 24 ঘন্টার সময় দেয় ওনাদেরকে অর্ডারের লিখিত কপিতে, 24 ঘন্টার মধ্যে আমার দোকানে চলে যাবে। এই প্রেক্ষিতে ওনারা আজকে এসে আমার দোকানে খুলে দেয়। এখন আজকে 28 দিন পরে আমার দোকানে খুলে প্রায় 30 দিন, বা গত 13 তারিখে বন্ধ হয়ে আজকে 12 তারিখ। তাহলে এই যে আমি এখন আমার প্রশ্নগুলো আপনাদেরকে বলি। আদালত বলেছেন আমার দোকান বন্ধ করা যুক্তিসঙ্গত নয়, নট রিজনেবল, এটা মেনশন করেছেন হচ্ছে আদালতের রায়ে। তাহলে জব্বার মন্ডল কেন অযৌক্তিকভাবে আমার দোকান 28 দিন বন্ধ রাখলেন? কেন আমাকে আদেশের কপি না দিয়ে জরিমানা করা হলো? আমার দোকানকে তারা বন্ধ করেছিল, তখন কিন্তু আমাকে কোনো আদেশের কপি তারা দেয় নাই, জরিমানার পরেও কোনো আদেশের কপি আমাকে দেয় নাই। এবং রাজু নামের যে অভিযোগকারী ওনারা পেলেন, বা আরেকটা 2 লাখ টাকা জরিমানা রাজু নামের যে অভিযোগকারীর নাম নিতেন, সেই রাজু ব্যক্তিটিকে, এই অদৃশ্য রাজু ব্যক্তিকে, আর আমাকে যে লাখি মাল দেয় তার দোকান কিভাবে খুলে গেল, আর আমার দোকান কোন অদৃশ্য কারণে বন্ধ থাকলো? একজন নারী উদ্যোক্তার পোশাককে কটূক্তি এবং অপমান কেন করা হলো? আদালতের নির্দেশের পরেও কেন এত চলচাতুরি আমার সাথে করা হলো? এই যে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইলাম এবং আমি এখন পর্যন্ত আমার বেতন বোনাস আমি দিতে পারি নাই, এটার দায় আসলে কে নেবে? আমি আরো একটা কথা ভাইয়া যুক্ত করতে চাই, সেটা হলো এই পর্যন্ত নিশ্চয়ই আপনারা জানেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর না হলে 25 থেকে 30,000 অভিযান কিন্তু তারা পরিচালনা করেছে। সেখানে আমি একমাত্র যে কিনা যার দোকান ওনারা এতদিন বন্ধ রাখলেন কোনো অদৃশ্য কারণ ছাড়া, এবং যেখানে অভিযানের পরের দিনই আমি কিন্তু জরিমানাটা দিয়ে দিই। এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস অবগত করি, এর মধ্যে আমি কি পরিমাণ হয়রানির শিকার হয়েছি। আমি যখন ওনারা আমার দোকানটা যখন খুলে দেয় না, তখন আমি আমার আইনজীবীর মাধ্যমে, আমি যখন ওনাদের কাছে প্রায় 10 দিন ধরে ঘুরতেছি আমার দোকান খুলে দিচ্ছেন, আমার আইনজীবীর মাধ্যমে যখন ওনাদেরকে নোটিশ প্রেরণ করি, তখন জব্বার মন্ডল মিডিয়া সহ আমার অফিসে রেড দেওয়ার চেষ্টা করে। তখন আমার অফিস, আমি যেহেতু মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, সামাজিকভাবে আমি মুখ দেখাতে পারছিলাম না, আমার অফিস বন্ধ থাকায় সে আমাকে নতুন করে আরো কোনো ঝামেলায় ফেলাতে পারে না, এবং সে আমার অফিস বন্ধ হয়ে সে আবার আমার ধানমন্ডি শোরুমে অভিযান করতে যায় মিডিয়া সহ। কিন্তু তখন ধানমন্ডি শোরুমটি ওই দিন সাপ্তাহিক ছুটি থাকার কারণে সে আমার ধানমন্ডি শোরুমে অভিযান পরিচালনা করতে পারে না। তখন আমি ভয় পেয়ে স্বাভাবিকভাবে আমার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আমি বন্ধ করে দিই, এবং মহামান্য হাইকোর্ট রুল জারি করার পরে পুনরায় আমি আমার প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করি, অন্যান্য শোরুমগুলো এবং আমার অফিস। তাহলে এই যে নারীর প্রতি সহিংসতা, এটার কারণ কি? আজকে কি শুধুমাত্র আমি একজন নারী উদ্যোক্তা বলে আজকে আমাকে এত পেরেশানির শিকার হতে হলো? আমার 1 মাসে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। এটা আমার মানুষ, আমি বললাম আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, আমি কতটা সামাজিকভাবে আমি বিধ্বস্ত। আমার অনলাইনে সেল ফল করছে, আমার কোনো শোরুমে কাস্টমার জানে কতদিন। মানুষ আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে একদম গুলিস্তান যে শব্দটি, গুলিস্তান শব্দটি কোথায় পেয়েছে, মানে যারা নিউজ করেছে বা যারা এই ধরনের টাইটেল ব্যবহার করেছে, গুলিস্তান শব্দটি তো ভোক্তা অধিকারের কর্মকর্তা মুখে বলেন এই গুলিস্তান শব্দের কথা। আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা যেটি পরিষ্কার জানতে পারলাম যে আপনি বলছেন যে ভোক্তা অধিকার আপনাকে মূলত এক ধরনের হয়রানি করেছে। জি, আপনি আর্থিকভাবে এবং সামাজিকভাবেও আপনি হেয় প্রতিপন্ন হয়েছেন, এবং এই হেয় প্রতিপন্নের শিকার হয়েছে আপনার পরিবারের সদস্য। জি, এখন আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কি পরবর্তী কোনো আইনি পদক্ষেপে গিয়ে কি কোনো ক্ষতিপূরণ দাবি করবেন বা আদালতে যাবেন? অবশ্যই আমি করব। আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল, এবং আমি আমার বক্তব্যের শুরুতেই বললাম বাংলাদেশের বিচার ব্যবস্থা এখনো এতটা স্বচ্ছ যে আমার মতো একজন সাধারণ নারী যে আমি আমার প্রতি যে অন্যায়টা হয়েছে, আমার প্রতি যে জুলুমটা হয়েছে, আমি সেটার প্রতিকার চেয়েছি মহামান্য আদালতে, এবং আমি মহামান্য আদালতের কাছে কৃতজ্ঞ যে আমি সন্তুষ্ট। আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, মহামান্য আদালত হচ্ছে একটা আপনার রায় দিয়েছে আমার দোকানটা খুলে দেওয়ার জন্য, এখন কিন্তু পূর্ণাঙ্গ রায় দেয় না। হ্যাঁ, পূর্ণাঙ্গ রায় শুনানি হবে ঈদের পরে, তখন পূর্ণাঙ্গ রায় হবে। আচ্ছা, আমি কিন্তু উল্লেখ করেছি যে আমি যেখান থেকে হোলসেলে কিনি, হ্যাঁ, আমি কিন্তু ইম্পোর্টার নয়, আমি কিন্তু শুরু থেকে বলেছি আমার লাইসেন্স কি, আমি হচ্ছে খুচরা রেডিমেড গার্মেন্টস খুচরা বিক্রেতা, আমি কিন্তু কোনো ইম্পোর্টার বা পাইকারি বিক্রেতা না, আমি অন্য জায়গা থেকে কিনে নিয়েছি। তো আমি যে লাগানি কালেকশন থেকে যেখানে লাগানি কালেকশন স্বীকার করে দিয়েছে আমার কাছে সে 5,000 পিস ড্রেস বিক্রি করেছে, সেখানে সে এটা কোথায় থেকে নিয়ে এসছে এটা কিন্তু নিশ্চিত আমি
যেহেতু আমি খুচরা বিক্রেতা, আমি আমার হোলসেলার থেকে কিনে আনি, আমার হোলসেলার আমাকে যেটা অ্যাকশন করে আমি কিন্তু সেটাই এখনো চাই। এবং আমি এখন মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, বিগত এই কয়েকদিনে আমি একজন উদ্যোক্তা হিসেবে আমি তো অনেক কিছু শিখেছি। তো আমি একটা জিনিস হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে সানপিস বাই টনি পাকিস্তানি আর অন্য কোনো দেশের আমি নাম বলতে চাই না, সানপিস বাই টনি তার প্রত্যেকটা পণ্য তার নিজস্ব ট্যাগে বিক্রি করবে, নিজস্ব ব্র্যান্ড ট্যাগে বিক্রি করবে। বিকজ সানপিস বাই টনির পণ্য মানুষ কিনে সানপিস বাই টনিকে দেখে। তো সানপিস বাই টনি তার নিজস্ব ট্যাগে, সানপিস বাই টনির ট্যাগে কিন্তু এখন প্রত্যেকটা পণ্য যাবে। এটা আমাদের জন্য, দেখেন, আমাদের পাকিস্তানে বিক্রি করতে হবে বা অন্য কোনো দেশের পণ্য বিক্রি করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। আমার সানপিস বাই টনি শুরুই হয়েছে দেশি শাড়ি দিয়ে, আমি টাঙ্গাইলের শাড়ি দিয়ে শুরু করেছি। এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দেশি বিদেশি সব ধরনের পণ্য আমাদেরকে রাখতে হয়েছে পরবর্তী সময়ে, যখন আমাদের প্রতিষ্ঠান একটু পরিবর্তন হয়েছে। এবং আমি এই ঘটনার পরে আমার নিজের কাছে মনে হয়েছে, আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি, সানপিস বাই টনির আজকের পর থেকে যত পণ্য যাবে, অলরেডি আমাদের কার্যক্রম চলতেছে, প্রত্যেকটা পণ্যের গায়ে শুধুমাত্র সানপিস বাই টনির ট্যাগ থাকবে। আচ্ছা, আপনি বলছিলেন যে সামগ্রিক যে ঘটনাটা আপনি কোথায় বিক্রি করার জন্য? জি, আচ্ছা, এটা হচ্ছে তদন্তের বিষয় বা প্রমাণ সাপেক্ষের বিষয়। হ্যাঁ, আমি সেটা হচ্ছে যে এটা হয়তো যেহেতু আদালতের বিষয়, এটা হচ্ছে আপনার প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এটার এ বিষয়ে আমরা প্রমাণ জোগাড়ের চেষ্টা করতেছি এবং প্রমাণ হলে অবশ্যই সেটা আপনাদের আপনার পোশাক নিয়ে কথা বলি, ভোক্তাকে প্রশ্ন ভোক্তা কোন কর্মকর্তাদের নাম বলবেন আপনার পোশাক নিয়ে কথা বলেছেন? সব জব্বার মন্ডল নিজে আমার ম্যানেজারকে বলেছে, বলো তুমি বলেছে, যেটা বলেছে যে আপনাকে জব্বার মন্ডল নিজে বলেছেন আমার ম্যানেজারকে যে আপনার ম্যাডামকে আমার পাশে দাঁড়াতে না করবেন, আমার পাশে বসতে না করবেন, আরেকটা পোশাক কি ওনার ড্রেসের দিকে তাকানো। এটা অপ্রাসঙ্গিক মন্তব্য কিন্তু উনি আমাকে নিয়ে করতে পারেন। তাহলে নারীর স্বাধীনতার বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ালো? আজকে 2024 সাল, যেখানে আমি আবারও বলতে চাই, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী এবং যিনি আমাদেরকে অভয় দিচ্ছেন নারীর স্বাধীনতা, নারীর অধিকার এবং নারীর উদ্যোক্তা তৈরির জন্য, তাহলে আমরা কোথায় যাবো? আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ভোক্তা অধিকার মিডিয়া হাউসটা বা গণমাধ্যম, সেক্ষেত্রে আপনাকে তার টকশোতে যে ফোর্স করা হচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন ফোর্স করা হচ্ছে? না, কারণ টকশো আলোচনা যেখানে ওনাদের জব্বার মন্ডল ছিলেন, ওনাদের রিজু মহোদয় ছিলেন, আমার প্রযোজকারী ছিলেন, আমি ছিলাম। আসলে আপনি একজনকে একটা অপরাধ যদি প্রমাণিত হয়, আপনি কয় ধরনের শাস্তি দিলেন? আপনি দোকান বন্ধ করলেন, আপনি 2 ধারায় জরিমানা নিলেন, আপনি মিডিয়া ট্রায়াল করে একটা মেয়েকে, একজন মাকে, একজন নারী উদ্যোক্তাকে আপনি সামাজিকভাবে বিধ্বস্ত করলেন। এই যে মিডিয়া ট্রায়ালের ফলে একজন নারীর কি পরিমাণ ক্ষতি হতে পারে, এটা আসলে আমার মনে হয় আপনারা সবাই এই ঘটনার মাধ্যমে বুঝতে পেরেছেন। যেখানে আমি এতটাই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম ওই সময়টাতে, যে এত নিউজ, এত হচ্ছে প্রতারণা, গুলিস্তান, এইসব বিভিন্ন শব্দ ব্যবহার করে যে নিউজগুলো করা হয়েছিল, আমি একটা সময় আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আসলে আরেক ব্যবসা করবো। আমার প্রতিষ্ঠান সকল কার্যক্রম আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না। পরবর্তী সময় আমার স্টাফরা আসলে আমাকে এত রিকোয়েস্ট করে, আমাকে মেন্টালি অনেক সাপোর্ট দেন যে ম্যাডাম আপনি আমরা এত আদেশ মানুষ আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, আমরা কার কাছে যাবো। যেহেতু আপনি বলেছেন সেটা হচ্ছে আমরা মাধ্যমে দেখেছি নানা মন্তব্য আপনার ব্যাপারে করে, বা আপনিও বলে থাকেন, বা পোশাক নিয়েও বেশ কিছু মন্তব্য আমরা দেখে থাকি। আসলে পরিবর্তনটা আপনার কিনা বা আদালতের ব্যাপারে কথা বলেছেন? আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পোশাককে কি পোশাক করবে, পোশাক হচ্ছে ব্যক্তির স্বাধীনতা। আপনি শার্ট প্যান্ট পরবেন, এটা আপনার ব্যক্তির স্বাধীনতা। কে কি পোশাক করবে, একটা ব্যক্তি কি পোশাক করবে সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা। সো আমি কি পোশাক করবো সেটা একান্তই আমার হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এবং জিনিসটা আমার মনে হয় না যে এটা এরকম অপ্রাসঙ্গিক মন্তব্য কোনো নারীকে নিয়ে করা উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমাকে বুলিং করে আমার ব্যক্তিগত কারণগুলো নিয়ে, বা যারা বুলিং করে, শুধু আমাকে না, আমার মনে হয় যত নারী সোশ্যাল মিডিয়াতে আছে প্রত্যেকটা নারীকে কোনো রকম ভাবে বুলিং করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা তো কখনো দেখি না এগুলো নিয়ে প্রতিবাদ হতে, যে কেন বুলিং করা হয়, কেন বুলিং এর শিকার হয় না নারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই যে নোংরা বুলিংটা করা হয়,
এই নোংরা বুলিং নিয়ে কয়টা প্রতিবাদ হয়। এখন আমরা যখন কেউ আমার মতো কেউ যখন একজন প্রতিবাদী নারী যখন প্রতিবাদ করে, তখন প্রতিবাদী নারীকে এই সমাজে অনেকে এই প্রতিবাদী নারীকে মেনে নিতে পারে না। এই যে নারীর প্রতি সহিংসতার বিষয়টা এখানে আবারও স্পষ্ট। আদালত ওনারা তো রাজু নামের অভিযোগকারীর বিষয়ে কোনো কিছু এখনো দেখাতে পারে নাই। আর এটা হচ্ছে আদালতের বিষয়, বিজ্ঞ আদালতের প্রতি আমি সবসময় শ্রদ্ধাশীল এবং বিজ্ঞ আদালতের প্রতি আমি আস্থা রাখি। এটা পূর্ণাঙ্গ রায়ের পরে আপনারা অবশ্যই এ বিষয়ে অবশ্যই হয়েছে এবং মিডিয়ার ব্যবহার করা হয়েছে। একজন নারীর বা একজনকে যখন আপনি দোকান বন্ধ করবেন, শাস্তি দিবেন, সেখানে আবার মিডিয়া ট্রায়াল কেন? যেখানে আমি 14 তারিখ নিজে যে স্বয়ং জরিমানা দিয়েছি, তারপরে ওনাদের কথায় আমি নকশা করেছি। পরের দিন ওনারা আশ্বস্ত করেছিলেন পরের দিন দোকান খুলে দেবে। পরের দিন আমার ম্যানেজার যায়, যাওয়ার পরে ওনারা বলে আপনার ম্যাডামকে আবার আসতে বলে। পরের দিন আমি আবার যাই, পরের দিন আমাকে সারা রাত দিয়েই বসায় রাখা হয় সেখানে। তারপরে সন্ধ্যার সময় তারা বিভিন্ন কথা বলে, তারা বিভিন্ন বাহানা দিয়ে আমাকে ঘুরাইতে থাকে। এবং তারপরের দিন আমার ম্যানেজার আবার যায়, আমার ম্যানেজারকে দিয়ে জোর করে মিডিয়ার সামনে কথা বলানো হয়। তাহলে মিডিয়ার এই যে মিডিয়ার ট্রায়ালটা কেন? অবশ্যই আমার মনে হয় যে কাজে লাগাইতে পারে, যেহেতু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার আমি আমার স্পষ্ট কথা এবং আমি আমার প্রতিবাদের জন্য বারবার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমাকে তুলে ধরা হয়েছে। এটা অবশ্যই হতে পারে এবং আমার কাছে মনে হয় এখানে কোনো একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে এই হয়রানি করা হয়েছে। নারী উদ্যোক্তা তৈরিতে বাধাগ্রস্ত তো অবশ্যই আপনারা দেখেছেন। এই যে বাধাটা আমি অতিক্রম করতে পেরেছি, সেটা অবশ্যই একটা দৃষ্টান্ত তৈরি করবে এবং আমি মনে করি আরো নারী উদ্যোক্তাদেরকে এটা ইন্সপায়ার করবে। ব্যবসা করতে গেলে সময়ের জন্য কিন্তু ওনারা পোস্ট করে যে সিলগালা করা হয়েছে। সো সিলগালা আর সাময়িক সময়ের জন্য বন্ধ, দুইটা কিন্তু দুই জিনিস। তারপরে যে সামাজিকভাবে আমি যে পরিমাণ হেয় প্রতিপন্ন, আমি মানসিকভাবে সামাজিকভাবে আমি হেয় প্রতিপন্ন হয়েছি মিডিয়া ট্রায়ালের কারণে। কারণ আমার তখন বিষয়টা আসলে সানবিজ ভাই তনি প্রতিষ্ঠান কেন্দ্রিক আর থাকে না। তখন আমি ব্যক্তি রুবায়েত ফাতেমা তনিকে আক্রমণ করে, আমি একজন নারী, আমাকে নানানভাবে বুলিং করে, আক্রমণ করে, ভুয়া টাইটেল, অযৌক্তিক হচ্ছে যে টাইটেল দিয়ে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়। আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, তখন আমার ভাই বোন, আমার বাবা নাই, আমি আমার ভাই বোনের গার্ডিয়ান, আমার ভাই বোন স্কুল কলেজে যেতে পারে না। মানুষ আমাকে চোর বলে, ভুয়া বলে, প্রতারক বলে, একটা অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মানুষ আমাকে এইসব বলে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও, বিভিন্ন পোস্ট, বিভিন্ন ভাবে বুলিং এবং আমার সন্তান এই জন্য স্কুলে যেতে পারে নাই। তো এই যে আমার একটা সামাজিক ক্ষতি, মানসিক ক্ষতি এবং আর্থিক ক্ষতি। তারপরে আমি 13 তারিখ বন্ধ করার পরে 14 তারিখ আমি নিজের সশরীরে ওনাদের অফিসে আমি উপস্থিত হই এবং আমাকে তলব করে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রাণী রায় এবং যে অভিযোগকারী ছিল তিনি হচ্ছে লুবনা ইয়াসমিন। ওনার অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ জরিমানা হচ্ছে 50,000 টাকা ইন্দ্রাণী রায় আমাকে জরিমানা করে। যেহেতু আমি ওই লাইভটাতে স্পষ্ট করে উল্লেখ ছিল পণ্যটি 50% ডিসকাউন্টে যাচ্ছে এবং এটা আমাদের স্টক ক্লিয়ারেন্স সেল। উনি পণ্যটি কিনে ফেব্রুয়ারি 3 তারিখে। তো সেখানে আপনার তারপরেও আমি এটার সর্বোচ্চ জরিমানা দেই, যেহেতু আমার 1 বছর আগের একটা পণ্য, এটার মেমো তো আমরা আসলে ওইভাবে সংরক্ষণ করতে হবে এটাও আমরা জানতাম না। যাই হোক, তারপরে আমি এক ধারায় জরিমানা দেওয়ার পরে আমাকে ইন্দ্রাণী রায় তলব করে, কিন্তু তারপরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জব্বার মন্ডল এসে আরেকজন ভুয়া অভিযোগকারী, মেমোটা বের করে, আরেকজন ভুয়া অভিযোগকারীর নাম রাজু একটা নাম লিখে আমাকে আরো 2 লাখ টাকা জরিমানা করে, যেটা আমি তখন জরিমানার টাকাটা প্রদান করতে বাধ্য হই। কারণ তখন ওই সময় আমার কাছে মুখ্য বিষয় ছিল যে যেহেতু সামনে ঈদ আর আমি আসলে আমাকে ব্যবসা করেই চলতে হবে, আমি জরিমানার টাকাটা দিয়ে আমি এখান থেকে মানে আমার দোকানটা খুলতে চাই এবং ওনারা আমাকে
আশ্বস্ত করে জরিমানার টাকা, এখানে আমার 2টা জরিমানার রসিদ আছে, জরিমানার টাকা দিয়ে দিলে ওনারা আমাকে আমার দোকানটা খুলে দিবে। কিন্তু পরবর্তী সময় আমি জরিমানা দেওয়ার পরে ওনারা আমাকে বলে যে আপনার হচ্ছে আমাদের সাথে একটি টক শো করতে হবে ডিজি মহোদয়ের সাথে, তাহলে আমরা আপনার সব শোরুম খুলে দিব এবং আমরা আপনার অন্য কোনো শোরুমে অভিযান চালাবো না। তো স্বাভাবিকভাবে যেহেতু আমার আরো শোরুম আছে, তো আমি চাই নাই যে আমি আরো কোনো ক্ষতির সম্মুখীন হই, যেহেতু আমি সামাজিকভাবে বিধ্বস্ত, অলরেডি আমাকে বুলিং টুলিং করে অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে। তো আমি তখন এক প্রকার আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি কিন্তু আমি টক শোতে যাই ওনাদের, এবং টক শোতে কিন্তু আমি ওনার কথা বলেছে আমি আমার নিজের জায়গা থেকে। এবং আমি এটা এখনো বলতে চাই যে আসলে আমাদের শেখার কোনো শেষ নাই, আমরা প্রত্যেকটা মুহূর্তে শিখি। আমি অনেক কিছু শিখেছি সেটার মাধ্যমে, আমি হয়তো অনেক কিছু জানতাম না, কিন্তু আমি জরিমানা দিলাম, আমি টক শো করলাম, তারপরে কোনো এক অদৃশ্য কারণে এর পরের দিন থেকে আমার দোকান আর খুলে দেওয়া হয় না। কিন্তু আমি যার থেকে পাইকারি কাপড় কিনি, লাকনি কালেকশন নামে, তাদের দোকানে তারা অভিযান চালায়, তাদের দোকান থেকেই একদিন পরে খুলে দেয়। এবং লাকনি যেখানে স্বীকারোক্তি দেয় যে সে আমার কাছে 5000 পিস পাকিস্তানি ড্রেস সে আমার কাছে হোলসেলে সে বিক্রি করে, তো সেখানে লাকনির দোকান খুলে দেওয়া হয় একদিন পরে, কিন্তু আমার দোকান কোনো এক অদৃশ্য কারণে কেন জানি খোলা হচ্ছে না, যেখানে আমি জরিমানা দিয়ে দিছি। এবং আমি জরিমানাটা দেওয়ার পরেও আমি কিন্তু বারবার যাই, তাদেরকে রিকোয়েস্ট করি। জরিমানার পরে তারা তদন্ত কমিটি গঠন করে। যদি তদন্ত কমিটি গঠন করতে হয় সেটা জরিমানার আগে করবে, পরে কেন তদন্ত কমিটি গঠন করা হলো? এবং লাকনিকে খুলে দেওয়া হলো, আমাকে খুলে দেওয়া হচ্ছে না, আমাকে দিনের পর দিন ঘুরানো হচ্ছে। এবং ওনারা যে হচ্ছে যে আপনার যে 10টা শর্তের কথা বললো, সে 10টা শর্তের উত্তরও কিন্তু আমি তাদেরকে চিঠির মাধ্যমে এবং আমার যে ডকুমেন্টস যারা চেয়েছে ডকুমেন্টস সহ কিন্তু আমি ওনাদেরকে জমা দিয়েছি। এবং আমি এটা আমার আইনজীবীর মাধ্যমে আমি হাইকোর্টেও আমি এটা জমা দিয়েছি। এবং ওনারা যে চিঠিটার কথা বললেন 10টা শর্ত, সেই চিঠিটা ওনারা আমাকে কবে দিয়েছেন আমার কাছে আমার ফোনে একদম প্রমাণ আছে, আমি আপনাদেরকে দেখাইতে চাই। চিঠিটা জব্বার মন্ডল আমাকে পাঠিয়েছে, আপনারা চাইলে এটার ফুটেজ নিতে পারেন। জব্বার মন্ডল আমাকে এটা পাঠিয়েছেন হচ্ছে 24শে মে 2024, হ্যাঁ 24শে মে। কিন্তু ওনারা আমার দোকান বন্ধ করে 13 তারিখ, আমাকে জরিমানা করলো 14 তারিখ, তাহলে ওনারা আমাকে শর্ত দিল 24 তারিখ। তাহলে এতদিন ধরে আমার দোকান আমি ক্ষতির সম্মুখীন, আমার ব্যবসা বন্ধ হয়ে আছে। তো 24 তারিখ উনি আমাকে চিঠিটা, তাও ওই দিন শুক্রবার ছিল, উনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। এই চিঠিটা আমার পাশে আরেকটা শোরুম আছে, ওই শোরুমে পৌঁছায় হচ্ছে 27 তারিখে। তো এরপরে আমি কিন্তু চিঠির উত্তর ওনাদেরকে দেই এবং চিঠির যে যত ডকুমেন্ট সবকিছু আমি দেই। এবং আমি আপনাদেরকে বলতে চাই, এর মধ্যে আমি ভোক্তা অধিকারে গিয়েছি এবং এখানের কর্মকর্তা আমাকে আমার অপ্রাসঙ্গিকভাবে আমার পোশাক নিয়েও আমাকে হচ্ছে যে আপনার মন্তব্য আমাকে শুনতে হয়, যেটা আসলে কোনোভাবে এটার সাথে প্রাসঙ্গিক নয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী নারীর স্বাধীনতা, নারী উন্নয়ন, নারীর কর্মসংস্থান, নারী উদ্যোক্তা তৈরির জন্য এত কাজ করছেন, যেখানে তিনি স্বয়ং আমাদেরকে অভয় দিচ্ছেন, তাহলে কি আমি বলতে চাই নারীর পোশাক নিয়ে মন্তব্য করে ওনারা কি মৌলবাদিতার পরিচয় দিচ্ছেন? এবং আমি হাইকোর্টে যাওয়ার পরেও হচ্ছে যে আপনার আমি এখানে হাইকোর্টে যাওয়ার পরে ওনারা বিভিন্নভাবে সময় ক্ষেপণের চেষ্টা করে। মহামান্য আদালত হচ্ছে যে আপনার সেখানে হচ্ছে রোল জারি করে এবং রোল জারি করার পরে হচ্ছে যে গত 10 তারিখে হচ্ছে মহামান্য আদালত হচ্ছে অর্ডার দেয়। এখানে আমি আরেকটা জিনিস আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে অর্ডারের পরে আদেশ যখন দিলেন, ওনারা বললেন যে ওনারা আদেশের কপি হচ্ছে আজকে সকালে পেয়েছেন। আদেশের সময়ে মহামান্য আদালত যখন বারবার আদেশ দেয়, তখন সেখানে ওনাদের 2 জন কর্মকর্তা এবং ওনাদের আইনজীবীগণ উপস্থিত ছিলেন। তাহলে ওনারা কি শুনে নাই যে মহামান্য আদালত কি বলেছে? এবং অর্ডারের পরে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট আমি নিজে ডিজি মহোদয় এবং জব্বার মন্ডলকে হোয়াটসঅ্যাপে পাঠাই, আমি মেইল করি নিজে। এবং আমি যখন, কারণ আমার একটা দিন যাওয়া মানে আমার ব্যবসা নষ্ট হয়, একটা দিন যাওয়া মানে আমি এখন পর্যন্ত আমার স্টাফদের কোনো বেতন বোনাস দিতে পারি নাই। আমি 10 তারিখে আমি অ্যাডভোকেট সার্টিফিকেট দিলে কিন্তু তাদের দোকানটা খুলে দেওয়ার কথা ছিল। আমি অ্যাডভোকেট সার্টিফিকেট নিয়ে পুলিশ প্লাজায় আসি এবং পুলিশ প্লাজার মার্কেট কর্তৃপক্ষ বারবার তাদের সাথে জব্বার মন্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। লাস্টে তিনি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে যে আমি না বলা পর্যন্ত দোকান খুলবে না। তাহলে কি উনি হাইকোর্টের উপরে চলে গেলেন?
তারপরে হচ্ছে যে আমরা তারপরের দিন সকালবেলা আমাদের মানে গতকালকে আমাদের মার্কেট কমিটির আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের মার্কেটের ম্যানেজার হচ্ছে সশরীরে অ্যাডভোকেট সার্টিফিকেটটি হাতে করে নিয়ে যে ভোক্তা অধিকার সংরক্ষণে যায় এবং ডিজি মহোদয়ের সাথে দেখা করে, কিন্তু তারপরেও তিনি বলে যে না আমরা হচ্ছে যে লিখিত অর্ডারের কপি না পাওয়া পর্যন্ত দোকানটা খুলে দিব না। মানে এটা কি শুধুমাত্র কোনো একটা অদৃশ্য কারণে আমাকে হয়রানি করার জন্যই কি কাজটা করা হয়েছে, নয়তো হাইকোর্টের অর্ডারের পরে কেন খুলে দিবে না? আমি বিষয়টি গতকাল আমার আইনজীবী মহামান্য হাইকোর্টে আবার হচ্ছে মহামান্য হাইকোর্টকে জানাই। তখন হচ্ছে যে বিচারপতি হচ্ছে যে উনি স্পষ্টভাবে এটা একটু বের করতো, হ্যাঁ আমি জানাই, এবং আদালত অধিদপ্তরের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন এবং হচ্ছে যে আদালত দুপুরে হচ্ছে সার্টিফাইড কপি দেন। এবং সার্টিফাইড কপিটা আমরা তো আদালতের একটা নির্দিষ্ট একটা সিস্টেম আছে, সার্টিফাইড কপিটা নিতে নিতে ভোক্তা অধিকারে আমার উকিলের লোক আস্তে আস্তে 5:15 বাজে। তখন সেখানে ওনাদের অফিসের সকল মানে মোটামুটি অনেকেই উপস্থিত ছিলেন। তো আমার গতকালকে যখন অর্ডারের কপিটা নিয়ে যায়